আমরা আজ নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি আজকে আমরা আমাদের যে মূল বোর্ড বই আছে বোর্ড বই থেকে আলোচনা করব। আপনাদেরকে সবাই আমার একটি ফেসবুক গ্রুপ বিজ্ঞান পাঠশালা থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা এখন আমাদের বইয়ে চলে যাই। আমাদের দ্বিতীয় হাতে হচ্ছে গতি বা গতির ইংরেজি মোশন। তো আমরা শুরুতে আমাদের গতি প্রথম অধ্যায় হচ্ছে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি বা মোশন। আমাদের চারপাশে অনেক ধরনের গতি রয়েছে। একজন সাইকেল চালিয়ে যায়, সেটি এক ধরনের গতি। যখন একটি গাড়ি যায় সেটিও এক ধরনের গতি। যখন প্লেন উড়ে যায় সেটিও গতি। পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে সেটিও একটি গতি। ঝুলন্ত একটি বাতি যখন দুলতে থাকে সেটিও সেটিও গতি। রাইফেল থেকে যখন বুলেট বের হয় সেটিও গতি। আপাতত দৃষ্টিতে মনে হয় এই নানা ধরনের গতি সবই বুঝি ভিন্ন ভিন্ন ধরনের গতি, কিন্তু তোমরা জেনে খুবই অবাক এবং খুশি হবে যে একেবারে অল্প কয়েকটি রাশি দিয়ে এই সবগুলোকে ব্যাখ্যা করা সম্ভব। এই অধ্যায়ে সেই রাশিগুলো, তাদের একক, মাত্রা এবং একের সাথে অন্যের কি সম্পর্ক সেগুলো আলোচনা করা হবে। এই অধ্যায়ে পাঠ শেষে আমরা স্থিতি ও গতি ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য করতে পারবো, স্কেলার ও ভেক্টর রাশি ব্যাখ্যা করতে পারবো, গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো, বাধাহীন ও মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবো। লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। আমাদের জীবনে গতি গতির প্রভাব উপলব্ধি করতে পারবো। আমরা এখন পড়ব
স্থিতি এবং গতি, রেস্ট অ্যান্ড মোশন। আমাদের চারপাশে যা কিছু আছে তার মাঝে কোনটি স্থির বা কোনটি স্থির বা কোনটি স্থির বা স্থিতিশীল এবং কোনটি চলমান বা গতিশীল সেটি বুঝতে আমাদের কখনো অসুবিধা হয় না। আমাদের চোখ দিয়ে আমরা এমনভাবে দেখি যে কোনো কিছু একটুখানি নড়লেই আমরা চট করে সেটা ধরে ফেলতে পারি। কাজেই স্থিতি বা গতি বলতে কি বোঝায় সেটি আমরা খুব চমৎকারভাবে অনুভব করতে পারি। কিন্তু পদার্থবিজ্ঞানের জন্য শুধু অনুভব করা যথেষ্ট নয়, সেটাকে ভালোভাবে সংজ্ঞায়িত করতে হয়। সেটি করার জন্য আমরা এক কথায় বলতে পারি যে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। তাহলে আমরা স্থিতি এবং গতির সংজ্ঞা জানলাম। স্থিতির গতি কি? স্থিতির সংজ্ঞা কি? সময়ের সাথে কোনো কিছুর অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন সময়ের সাথে কোনো কিছু অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। অর্থাৎ বোঝা যাচ্ছে, ধরো এখানে এ, এখানে হচ্ছে বি। এখন আমরা অবস্থান শব্দটি ভালো করে ব্যাখ্যা করা দরকার। আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা নানাভাবে অবস্থান শব্দটি ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান শব্দটি একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। যেমন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্কুলের অবস্থান কোথায়, এবং তুমি যদি উত্তর দাও ঝিলটুলিতে, তাহলে উত্তরটি সঠিক হলেও স্কুলের অবস্থানটি কিন্তু জানা গেল না। যদি তুমি উত্তর দাও তোমার স্কুলটি তোমার বাসার গেট থেকে 1 কিলোমিটার দূরে, তাহলেও কিন্তু স্কুলের অবস্থান জানা গেল না। তোমার বাসা গেটটি কোথায় সেটি আমাদের জানা থাকলেও আমরা বলতে পারবো না স্কুলটি সেখান থেকে ঠিক কোন দিকে 1 কিলোমিটার দূরে। কিন্তু তুমি যদি বলো স্কুলটি তোমার বাসার গেট থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে, তাহলে শুধু আমরা সুনির্দিষ্টভাবে তোমার স্কুলের অবস্থানটি জানতে পারবো। অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য দূরত্ব এবং দিক দুইটি সুনির্দিষ্টভাবে জানতে হবে। শুধু তাই নয়, সেই দূরত্ব এবং দিকটি নির্দিষ্ট করতে হয় একটি নির্দিষ্ট বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর অবস্থান থেকে। তোমার স্কুলের বেলায় প্রসঙ্গ বিন্দু ছিল তোমার বাসার গেট। সেটি তোমার বাসার গেট না হয়ে একটি বাস স্টপ কিংবা একটা শপিং মল হতে পারে। তাহলে অবশ্যই দূরত্ব এবং দিকটির ভিন্ন মান হতো, কিন্তু অবস্থানটি অবশ্যই একই। অবস্থানটি এই নতুন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বলে দিতে পারতাম। অর্থাৎ কোনো কিছুর অবস্থান বলতে গেলে সেটি বলতে হয় কোনো একটি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। এই প্রসঙ্গ বিন্দুটি
চূড়ান্ত কোনো বিষয় নয়। আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু হিসেবে ধরে নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে অবস্থান নির্দিষ্ট করার জন্য আমাদের যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ধরে নিতে হয়, সেই বিন্দুটি কি স্থির একটি বিন্দু হওয়া প্রয়োজন? ধরা যাক তোমার সামনে আরেকজন চেয়ারে স্থির হয়ে বসে আছে। তোমার চেয়ারটিকে যদি প্রসঙ্গ বা মূল বিন্দু ধরে নিই তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে তোমার বন্ধুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যদি এমন হয় তোমরা আসলে চলন্ত একটি ট্রেনে বসে আছো, তাহলে কি হবে? ট্রেনের বাইরে ট্রেনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ বলবে তুমি কিংবা তোমার বন্ধু দুজনেই গতিশীল, কেউ স্থির নও। তাহলে কার কথাটি সত্যি, তোমরা নাকি স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষটির? আসলে তোমার কিংবা স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষটির দুজনের কথাই সত্যি। তার কারণ মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু যদি সমবেগে চলতে থাকে তাহলে আমরা কখনোই জোর দিয়ে বলতে পারবো না যে প্রসঙ্গ বিন্দুটি কি সমবেগে চলছে নাকি এটা আসলে স্থির এবং অন্য কিছু উল্টো দিকে সমবেগে চলছে। কাজেই আমরা বলতে পারি যদি কোনো একটি মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটি ওই বিন্দুর সাপেক্ষে গতিশীল। মূল বিন্দুটি কি আসলে স্থির নাকি সমবেগে চলছে সেটি নিয়ে আমাদের মাথা ঘামাবো না। সেটি গুরুত্বপূর্ণ নয়, তার কারণ সব গতি আপেক্ষিক। শুধু তাই নয়, আমরা যদি সত্যিকারের স্থির কোনো একটি প্রসঙ্গ বিন্দু খুঁজে বেড়াই তাহলে বিপদে পড়ে যাব। পৃথিবীর পৃষ্ঠে কোনো কিছুকে মূল বিন্দু ধরে নিলে একজন আপত্তি করে বলতে পারে পৃথিবী তো স্থির নয়, সেটা নিজের অক্ষের উপর ঘুরছে, কাজেই পৃথিবী পৃষ্ঠে সবকিছুই ঘুরছে। আমরা বুদ্ধি করে বলতে পারি পৃথিবীর কেন্দ্র হচ্ছে মূল বিন্দু। তখন আরেকটি আপত্তি করে বলতে পারে সেটিও স্থির নয়, যেটি সূর্যের চারদিকে ঘুরছে। আমরা তখন আরো বুদ্ধি খরচ করে বলতে পারি সূর্যের কেন্দ্রবিন্দুই হোক মূল বিন্দু। তখন অন্য কেউ আপত্তি করে বলতেই পারে সূর্যও তো স্থির নয়, সেটাও তো আমাদের গ্যালাক্সির বাংলায় নামটি ছায়াপথ বা ইংরেজিতে মিল্কি ওয়ে কেন্দ্রকে ঘিরে ঘুরছে। বুঝতেই পারছো, তখন কেউ আর সাহস করে গ্যালাক্সির কেন্দ্রকে মূল বিন্দু বলবে না। গ্যালাক্সি বিশ্ব ব্রহ্মাণ্ড স্থির কে বলছে? শুধু তাই নয়, গ্যালাক্সির কেন্দ্রবিন্দুকে মূল বিন্দু ধরা হলে পৃথিবীর পৃষ্ঠের একটা অবস্থান বর্ণনা করে আমরা কি পরিমাণ জটিলতায় পড়ে যাব কেউ চিন্তা করছো? আসলে এত জটিলতার কোনো প্রয়োজন নেই। আমাদের কাজ চালাবার জন্য আমাদের কাছে স্থির মনে হয় এমন যে কোনো বিন্দুকে মূল বিন্দু ধরে সব কাজ করে ফেলতে পারবো। শুধু বলে দিতে হবে সব মাপযোগ এই মূল বিন্দুর সাপেক্ষে করা হয়েছে। বিজ্ঞানীরা এভাবে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থেকে শুরু করে মহাকাশে পাঠানো উপগ্রহ সবকিছুই মাপযোগ করে ফেলতে পারেন। কখনো কখনো কোনো সমস্যা হয়নি। বিভিন্ন প্রকারের গতি, ট্রাফিক, ডিফারেন্স টাইপ অফ মোশন। আমরা আমাদের চারপাশে অনেক রকম গতি দেখতে পাই। কোনো কিছু নড়ছে, কোনো কিছু কাঁপছে, কোনো কিছু ঘুরছে, কোনো কিছু সরে যাচ্ছে। এই সবই হচ্ছে নানা রকমের গতির উদাহরণ। সম্ভাব্য গতির কোনো শেষ নেই, কিন্তু আমরা ইচ্ছে করলেই কিছু কিছু গুরুত্বপূর্ণ গতির কথা আলাদা করে বলতে পারি। সরলরৈখিক গতি, লাইনার মোশন, এটি সবচেয়ে সহজ গতির উদাহরণ। কোনো কিছু যদি সরলরেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। কোনো কিছুকে সমতল পৃষ্ঠে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটা সরলরেখায় যেতে থাকে। এটা এটা বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটা সোজা নিচের দিকে পড়ে, কাজেই সেটাও রৈখিক গতি। ঘূর্ণায়মান গতি বা সার্কুলার মোশন,
কোনো কিছু যদি একটা নির্দিষ্ট দূরত্বে সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলে ঘূর্ণয়ন গতি। বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা এগুলো ঘূর্ণয়ন গতির উদাহরণ হলেও চমকপ্রদ একটি উদাহরণ হচ্ছে আকাশের তারা, চাঁদ। চাঁদকে কোনো কিছু চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই, তবুও এটা পৃথিবীকে ঘিরে ঘুরছে। শুধু তাই নয়, এটা এটা টুক করে পৃথিবীতে পরেও যাচ্ছে না। তাহলে ঘূর্ণয়ন গতিটা হচ্ছে, অর্থাৎ যেমন আমাদের পাখা বলো, বৈদ্যুতিক পাখাকে একটা কেন্দ্র করে, অর্থাৎ একটা বিন্দুকে কেন্দ্র করে যদি সমদূরত্বে একটা বিন্দু ঘুরতে থাকে তাহলে সেটা হচ্ছে ঘূর্ণয়ন গতি। চলন গতি, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটি হচ্ছে চলন গতি। আমরা আমাদের চারপাশে মাঝে মাঝে এরকম অনেক উদাহরণ দেখতে পাই। কোনো কিছু যখন সোজা যায় তখন তার উদাহরণ দেখা খুব সহজ। গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা এড়িয়ে যাওয়া একটি গাড়ির চলন গতির উদাহরণ। তখন গাড়ির প্রতিটি বিন্দু একই সময়ে একই দিক থেকে একই দ্রুতি অতিক্রম করছে। চলন গতির উদাহরণ, চলন গতি না চলন গতি, অর্থাৎ চলন গতি সোজা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আঁকাবাঁকা পথে চলন গতির উদাহরণ সহজে পাওয়া যায় না। একটা প্লেনের একটা প্লেনের প্রতিটি বিন্দুকে একই গতিবেগে যেতে হলে সেটিকে কিভাবে যেতে হবে দৃশ্যমান চিত্রে দেখানো হয়েছে। দেখেই বুঝতে পারছো আঁকাবাঁকা চলন গতি পাওয়া কেন এত কঠিন। আমরা আজকে এই পর্যন্তই, পরবর্তী দিনে আবার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই।